আগের দুই পর্বে আমরা দেখেছিলাম মায়া এবং তার প্রেমিক রায়ান তাদের 5 বছরের সম্পর্ক উদযাপন করতে গাড়ি নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখানে মায়ার একটি গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ ছিল, কিন্তু পথে তারা এসে পৌঁছায় ছোট্ট একটি শহর ভিনাস টাউনে। আর সেখান থেকেই তাদের উপর হামলা চালায় 3 রহস্যময় মুখোশধারী খুনি, স্ক্রেক্রো, ডলফেস এবং পিন আপ গার্ল। সেই ভয়ঙ্কর হামলায় রায়ান প্রাণ হারালেও ভাগ্যক্রমে মায়া বেঁচে যায়। কিন্তু এখানেই শেষ নয়, মায়া এখনও জীবিত আছে। এটা জানতে পারার পর সেই 3 খুনি আবারও তার পিছু নেয়। প্রাণ বাঁচানোর জন্য মায়া বারবার পালাতে থাকে, তবে এবার সে শুধু পালিয়ে বেড়ায়নি, সাহস করে তাদের বিরুদ্ধে লড়াইও করেছিল। আর সেই লড়াইয়েই সে হত্যা করতে সক্ষম হয় পিন আপ গার্লকে। পরে জানা যায় মুখোশের আড়ালে থাকা সেই মেয়েটির আসল নাম সেলি। এই সেলি ক্যারোস ডাইনারে ওয়েট্রেস হিসেবে কাজ করত। প্রথমে সে মায়া আর রায়ানের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিল, কিন্তু মুখোশ পরে সেই মেয়েটি পরে তাদের জীবনের নরক নামিয়ে আনে। এমনকি রায়ানকে ছুরি মেরে হত্যা করার পেছনেও সেই ছিল। দ্বিতীয় অধ্যায়ে আরও একটি চমকপ্রদ সত্য সামনে আসে। আমরা জানতে পারি সেলি আর স্ক্রেক্রো ছোটবেলা থেকেই একে অপরকে চিনত। দুজনের মধ্যে ছোট থেকেই ছিল এক ধরনের ভয়ঙ্কর মানসিক বিকৃতি। সেলি স্ক্রেক্রোকে ভালোবাসত, কিন্তু তাদের মাঝখানে এসে দাঁড়িয়েছিল তামারা নামে একটি মেয়ে। তাই কোনো দ্বিধা না করেই সেলি তাকে খুন করে ফেলে। সেই ঘটনার পর থেকে সেলি আর স্ক্রেক্রো একসঙ্গে হয়ে যায়। এই কারণেই চ্যাপ্টার 2-এ সেলি মারা যাবার পর স্ক্রেক্রোকে এতটা ভেঙে পড়তে দেখা গিয়েছিল। অর্থাৎ আগের 2 পর্বে আমরা জেনে গিয়েছিলাম পিন আপ গার্লের আসল পরিচয়। এখন শুধু বাকি রয়েছে স্ক্রেক্রো আর ডলফেসের প্রকৃত পরিচয় জানার। ঠিক আগের 2 অধ্যায়ের মতোই চ্যাপ্টার 3ও শুরু হয় অতীতের আরেকটি নৃশংস হত্যা দিয়ে। বছরটা ছিল 2021। ক্লেয়ার নামে এক তরুণী ভিনাস থেকে প্রায় 7 মাইল দূরের একটি মোটেলে রাত কাটানোর জন্য ওঠে। সেই সময় মোটেলের রিসেপশনে কাজ করত সেলি। তাই রিসেপশনের বেলের পাশে দেখা যায় সেই পরিচিত স্মাইলি ফেস চিহ্ন। সেলি নিজেই ক্লেয়ারকে তার রুমের চাবি দিয়ে দেয়, কিন্তু রাত নামতেই সে মুখোশ পরে চুপচাপ ক্লেয়ারের দরজায় এসে কড়া নাড়ে। আর তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর খেলা। সেলি তার আগের শিকারদের মতোই একই প্রশ্ন করল, এখানে কি তামারা আছে? প্রথমে ক্লেয়ার বিষয়টা বুঝতে পারেনি, তার জন্য সে মানা করে দেয়। কিন্তু পর মুহূর্তেই সে আবারও একই প্রশ্ন করে। তাই বিরক্ত হয়ে ক্লেয়ার যখন দরজা খুলে বাইরে চেক করে, তখন সে লক্ষ্য করে বাইরে কেউই ছিল না। তাই রুমের ভিতরে ঢুকে সে যখন ওয়াশরুমে নিজের মুখ ধুচ্ছিল, তখনই সেই 3 জন মুখোশধারী তাকে ঘিরে ফেলে এবং তারা ক্লেয়ারকে অপহরণ করে নিয়ে যায় তাদের গোপন আন্ডারগ্রাউন্ড আস্তানায়। যেখানে জ্ঞান ফিরলে ভয়ে ভয়ে কাঁপতে ক্লেয়ার একটাই প্রশ্ন করে, আমি এখানে কি করছি? আমাকে কেন তুলে এনেছো? তখন ডলফেস খুব শান্ত গলায় উত্তর দেয়, কারণ তুমি এখানে এসেছো শুধু এই কারণেই। অর্থাৎ ক্লেয়ারের কোনো দোষ ছিল না, সে শুধু ভুল সময়ে ভুল জায়গায় এসেছিল। এই উত্তর শুনে ক্লেয়ার কান্নায় ভেঙে পড়ে। আর ঠিক তখনই ডলফেস নির্মমভাবে তাকে ছুরি মেরে হত্যা করে দেয়। অন্যদিকে সেলি আর স্ক্রেক্রো যেন কিছুই ঘটেনি এমনভাবে নিজেদের মধ্যে রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে। মুখোশের আড়ালে যেন এটাই তাদের স্বাভাবিক জীবন। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। পিন আপ গার্ল অর্থাৎ সেলি এখন মৃত। তার নিথর দেহর পাশে বসে স্ক্রেক্রো গভীর শোকে ডুবে আছে। দূরে একটি গাছের আড়াল থেকে মায়া সবকিছু চুপচাপ দেখছিল। প্রথমে স্ক্রেক্রো সেলির মৃতদেহ জড়িয়ে ধরে শোক প্রকাশ করে, কিন্তু হঠাৎই যেন তার মাথায় আবারও সেই পুরনো উন্মাদনা ফিরে আসে। সে আচমকাই কুঠার তুলে সেলির মৃতদেহের উপরে একের পর এক আঘাত করতে শুরু করে, এতটাই নৃশংসভাবে যে যেন নিজের রাগ আর যন্ত্রণা মৃতদেহের উপরেই ঝেড়ে ফেলছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই পুরো সময় তার মুখ থেকে
একটিও শব্দ বের হয়নি। কাজ শেষ করে স্ক্রেক্রো আর ডলফেস সেলির দেহটিকে ট্রাকে তুলে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাবার পর মায়া ধীরে ধীরে রাস্তার দিকে এগোতে থাকে। এখন তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক কারো কাছ থেকে সাহায্য চাইতে হবে। কিন্তু ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় শেরিফ রোটার। শেরিফের গাড়ি দেখে মায়া আবারও লুকিয়ে পড়ে, কারণ সে এখন আর শেরিফকেও বিশ্বাস করে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে চ্যাপ্টার 2 থেকে শেরিফ অদ্ভুতভাবে মায়ার পিছু নিয়েছিল। হাসপাতাল থেকে মায়া পালিয়ে যাবার পর থেকেই সে তাকে খুঁজে বেড়াচ্ছিল। শেরিফের চোখ এড়িয়ে মায়া জঙ্গলের ভেতর দিয়ে পালাতে পালাতে পৌঁছে যায় একটি পুরনো গির্জায়। সে ভেবেছিল অন্তত এখানে কিছুক্ষণ নিরাপদে থাকতে পারবে, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে একদমই নেই। কারণ গির্জার ভেতরে কিছুক্ষণ পরেই এসে হাজির হয় জর্জি। সেই রহস্যময় যুবক যার আচরণ শুরু থেকেই অস্বাভাবিক ছিল। আজও সে আগের মতোই অদ্ভুত সব কথা বলতে শুরু করে, কিন্তু কথার মাঝে হঠাৎ এমন একটি তথ্য সামনে আসে যা শুনে মায়া পুরোপুরি হতবাক হয়ে যায়। জর্জি জানায় সে এখানে সেলির মৃত্যুর শোক পালন করতে আসেনি, বরং সে এসেছে মায়ার সঙ্গে কথা বলতে। আসলে সে অনেক আগেই গির্জার ভিতরে লুকিয়ে থাকা মায়াকে দেখে ফেলেছিল। জর্জি শান্তভাবে বলে, সেলি তোমার প্রেমিক রায়ানকে মেরেছে আর তুমি সেলিকে মেরেছ, তাই হিসাব এখন সমান। চুপচাপ এই শহর ছেড়ে চলে যাও। এই কথা শুনে মায়া সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে ভেবেছিল সেলির মৃত্যুর প্রতিশোধ নিতে স্ক্রেক্রো এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠবে, কিন্তু তার বদলে সে যেন শান্তির প্রস্তাব দিচ্ছে। তবে মায়ার মন বলছিল এত সহজে সব কিছু শেষ হয় না, নিশ্চয়ই এর পেছনে আরও বড় কোনো ফাঁদ লুকিয়ে আছে। তবুও সুযোগ হাতছাড়া না করে, কোনো প্রশ্ন না করেই মায়া গির্জা ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ে। আর গির্জা থেকে বেরিয়ে প্রধান রাস্তাতে পৌঁছাতেই সামনে দাঁড়িয়েছিল শেরিফ রোটার। এবার আর পালানোর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে সে শেরিফের গাড়িতেই উঠে বসে। মায়া তাকে অনুরোধ করে আমাকে আমার বোনের কাছে নিয়ে চলুন। তখন শেরিফ জানায় তার বোন ডেবি ইতিমধ্যে পোল্যান্ড থেকে এই শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানে আমরা প্রথমবার জানতে পারি ডেবি আসলে মায়ের বন্ধু নয়, নিজের বড় বোন ছিল। এরপর মায়া নিজের ফোনটা ব্যবহার করতে চায়, কিন্তু শেরিফ অজুহাত দিয়ে বলে এই এলাকায় কোনো নেটওয়ার্ক নেই। তার প্রতিটা কথাই যেন কিছু না কিছু লুকিয়ে রাখছিল। ফলে শেরিফের প্রতি মায়ের সন্দেহ আরও বেড়ে যায়। আসলে এত কিছু ঘটার পর এখন আর সে কাউকেই সহজে বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ পর মায়া শেরিফের কাছে একটি ফার্স্ট এড কিট চায়। শেরিফ তখনও ঠিকমতো মায়ের মুখের ক্ষতগুলো খেয়াল করেনি, তাই কোনো সন্দেহ না করেই গাড়ি থামিয়ে পেছন থেকে ফার্স্ট এড কিট আনতে নেমে যায়। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় মায়া। শেরিফ গাড়ি থেকে নামতেই সে মুহূর্তের মধ্যে ড্রাইভিং সিটে বসে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শেরিফের মুখে তখন কোনো আতঙ্ক ছিল না, বরং সে শান্তভাবে ফোন বের করে কাউকে কল করলো। আর সেই একটি ফোন কলই পরিষ্কার হয়ে যায় মায়া ঠিক সিদ্ধান্তই নিয়েছে, কারণ শেরিফ এই পুরো ঘটনার সঙ্গে জড়িত। তবে একটা জিনিস যেন মায়ের ভাগ্যে লেখা ছিল, সে যতবারই কোনো গাড়িতে উঠেছে প্রতিবারই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। কখনো গাড়ি নষ্ট হয়েছে, কখনো দুর্ঘটনার শিকার হয়েছে, আবার কখনো চলন্ত গাড়ি থেকেই তাকে লাফ দিতে হয়েছে। আর এবারও তার ব্যতিক্রম হলো না। গাড়ি চালাতে চালাতে হঠাৎই সামনে থেকে দ্রুত গতিতে একটি ভ্যান চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে মায়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রচণ্ড জোরে গাড়িটি রাস্তার পাশে গিয়ে ধাক্কা খায়। ভাগ্য ভালো এবার সে সিট বেল্ট পড়েছিল, তাই তার প্রাণ বেঁচে যায়। কিন্তু দুর্ঘটনার ধাক্কা সামলে ওঠার আগেই সেখানে এসে হাজির হয় স্ক্রেক্রো, এবং তখনই বোঝা যায় শেরিফ ফোনটা আসলে স্ক্রেক্রোকেই করেছিল। স্ক্রেক্রো কোনো কথা না বলেই অজ্ঞানপ্রায় মায়াকে তার ট্রাকের পেছনে তুলে ফেলে এবং তার হাত পা শক্ত করে বেঁধে দেয়। এরপর ট্রাক নিয়ে সোজা রওনা হয় নিজের গোপন আস্তানার দিকে। তখনই মায়ার মনে পড়ে যায় গির্জায় জর্জি যা বলেছিল সবটাই ছিল মিথ্যে। সে বলেছিল হিসাব সমান, এবার তুমি চলে যাও।
কিন্তু আসলে সেটা ছিল একটা ফাঁদ। সে শুধু চেয়েছিল মায়া যেন গির্জা থেকে বেরিয়ে আসে, কারণ সেই গির্জার ভেতরে সে কোনো রক্তপাত করতে পারত না, কারণ পুরো শহরটাই ধর্মীয় নিয়মকানুন খুব কঠোরভাবে মেনে চলে। তাই গির্জার ভেতর থেকে কাউকে হত্যা করা তাদের নিয়মের বিরুদ্ধে ছিল। এখন ট্রাকের ভেতরে অসহায় অবস্থায় পড়ে আছে মায়া, আর ঠিক তার সামনেই পড়ে রয়েছে সেলির নিথর দেহ। সেই সময় মায়ার চোখে একটি অদ্ভুত জিনিস ধরা পড়ে। সেলির শরীরে স্মাইলি ফেসের একটি ট্যাটু রয়েছে। একই ট্যাটু জর্জিরও শরীরে ছিল। এখন পরিষ্কার হয়ে যায় এই স্মাইলি ফেস শুধু তাদের মুখোশের প্রতীক নয়, এটাই তাদের বিকৃত বিশ্বাসের পরিচয়। অন্যদিকে শেরিফ রাস্তার ধারে একা বসে অতীতের কথা ভাবছিল, আর সেখান থেকে শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক। সেই ফ্ল্যাশব্যাকে জানা যায় জর্জি আসলে শেরিফ রোটারেরই নিজের ছেলে, অর্থাৎ শুরু থেকেই শেরিফ এই পুরো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ছোটবেলায় যখন শেলি তামারাকে হত্যা করেছিল, তখন সেই খুনের সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়েছিল জর্জি। তার বিরুদ্ধে আদালতে বিচারও হয়েছিল। স্বাভাবিক নিয়মে তার জেল হওয়ারই কথা ছিল, কিন্তু শেরিফের এই এলাকায় ভালো সুনাম থাকায় জর্জিকে কেবল একটি সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর সেই ভুল সিদ্ধান্ত পরে অসংখ্য নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জর্জির বিচার শেষ হওয়ার কয়েক সপ্তাহ পরেই সে আবারও নিজের আসল রূপ দেখায়। একদিন শহরের কাছের জঙ্গলে একজন কাঠুরি কাঠ কাটতে এসেছিল। কোনো কারণ ছাড়াই জর্জি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং লোকটা নিজের কুঠার দিয়েই বারবার আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। আর আজও সেই একই উন্মাদনা তার ভেতরে জীবন্ত রয়েছে। এই কারণে সেলি মারা যাওয়ার পরও তার মৃতদেহের উপর কুঠার চালিয়ে নিজের রাগ ঝাড়ছিল সে। এদিকে জর্জির এই দ্বিতীয় হত্যাকাণ্ডের খবর শেরিফ রোটারের কাছে পৌঁছে যায়, কিন্তু একজন বাবা হিসেবে ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার বদলে সে আরও ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয়। শেরিফ জর্জিকে বলে, এবারও আমি সব সামলে নেব, তবে একটা কথা মনে রাখবে, শহরের কাউকেই কখনো মারবে না। বাইরে থেকে যারা আসবে শুধু তাদেরই টার্গেট করবে। অর্থাৎ সেই দিন থেকেই শেরিফ নিজেই একটি সিরিয়াল কিলিংয়ের রক্ষা কবচ হয়ে ওঠে। শহরের বাইরে থেকে কেউ ভিনাস টাউনে এলেই সে আর জীবিত ফিরে যেতে পারে না। পরে যখনই কেউ নিখোঁজ হতো, শেরিফ সব প্রমাণ গায়েব করে দিত। এই কারণে এত বছরেও কেউ তাদের ধরতে পারেনি। আসলে জর্জি আর সেলি মানুষ হত্যা করত কোনো প্রতিশোধের জন্য নয়, কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য নয়। তারা মানুষ মারত শুধুমাত্র একটাই কারণে, কারণ সেই মানুষটা ভুল জায়গায় এসে পড়েছিল। তাই তারা সবসময় বলতো, বিকজ ইউ আর হেয়ার, অর্থাৎ তুমি এখানে এসেছিলে, এটাই তোমার একমাত্র অপরাধ। এখানেই বোঝা যায় এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য শুধু জর্জি আর সেলি দায়ী নয়, আদালতে সেই বিচারকও সমানভাবে দায়ী। কারণ প্রথম অপরাধের পর যদি জর্জিকে সঠিক চিকিৎসা আর মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো সেলির অপরাধও সামনে চলে আসতো আর দুজনকেই থামানো সম্ভব হতো। কিন্তু কারো বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে এখনও একটা বড় প্রশ্নের উত্তর পাওয়া বাকি, ডলফেস আসলে কে? সে কিভাবে জর্জি আর সেলির দলে যোগ দিল? এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। জর্জি ট্রাক চালিয়ে নিয়ে যায় তাদের পুরনো সমিলে। সেখানেই এতদিন ধরে তারা সব মৃতদেহ গুম করে এসেছে। শুধু লাশ লুকিয়েই নয়, একটি বিশাল উড চপারের ভেতরে দেহগুলো টুকরো টুকরো করে ফেলে দিত, যাতে কারোর পরিচয় শনাক্ত করার কোনোই সুযোগ না থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেলি মারা যাওয়ার পর তার সঙ্গেও ঠিক একই কাজ করা হয়। নিজের প্রেমিকার জন্য জর্জির কোনো শেষকৃত্য ছিল না, কোনো কবর নয়, কোনো বিদায় নয়, বরং নিজের হাতেই সে সেলির দেহ উড চপারের ভিতরে ঢুকিয়ে গুড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে মায়া চোখে জল চলে আসে। সে বুঝতে পারে মুখোশ পরার পর এরা যেন আর মানুষ থাকে না। পরের দিন সকালে শেরিফ রোটার বসে আছে ক্যারল ডাইনারে। তার সঙ্গে রয়েছে ডেপুটি টমি,
ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় মায়ার বড় বোন ড্যাবি। তার সঙ্গে রয়েছে তার স্বামী হাওয়ার্ড এবং দেহরক্ষী মার্কাস। ডেবি সবার সামনে মায়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে এই মেয়েটিকে কেউ কি দেখেছে কি না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডাইনারে উপস্থিত প্রত্যেকেই চুপ থাকে, যদিও তাদের মধ্যে মায়াকে অনেকেই আগে দেখেছিল। শুধু একজন ওয়েট্রেস অ্যানি একটু কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আশপাশের সবার দৃষ্টি তার উপর পড়তেই সেও চুপ হয়ে যায়। ডাইনারের বাইরে এসে অ্যানি গোপনে ড্যাবিকে বলে এই শহরে যা কিছুই ঘটে শেরিফ সব জানে। যদি আপনার বোন বেঁচে থাকে তাহলে শেরিফ অবশ্যই জানে সে কোথায় আছে। আর সে আরও জানায় এই শহর থেকে এর আগেও অনেক মানুষ নিখোঁজ হয়েছে, তবে একটা বিষয় খুব অদ্ভুত, নিখোঁজ হওয়া সবাই ছিল বাইরের মানুষ। এখান থেকে সন্দেহ আরও গভীর হয়, তাহলে কি শুধু শেরিফই নয়, পুরো ভিনসটাউনের মানুষই কি এই রহস্য জানে, নাকি সবাই ভয়ে মুখ বন্ধ করে রেখেছে। যাই হোক, অ্যানের কথা শোনার পর ডেবি আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে হাওয়ার্ড আর মার্কাসকে নিয়ে শেরিফ রোটারের গাড়ির পিছু নিতে শুরু করে। এদিকে শেরিফ পৌঁছে যায় শহরের মর্গে, যেখানে ডেপুটি টমি তাকে জানায় লেক হাউস থেকে 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরা সেই 3জন যাদের বাড়িতে মায়া আশ্রয় নিয়েছিল। আর এখানেই টমির মনে সন্দেহ জাগে, কারণ এবার নিহতরা শহরেরই মানুষ। তাই সে বলে এখন আমাদের স্টেট পুলিশকে খবর দেওয়া উচিত। কিন্তু টমি বুঝতেই পারেনি সে ঠিক কী ভুলটা করে ফেলেছে। শেরিফ ভালোভাবেই জানতো এবার স্টেট পুলিশ এলে এতদিনের সব গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। তাই কোনো রকম দ্বিধা না করেই সে নিজের সহকর্মী টমিকেই হত্যা করে ফেলে। তারপর মৃতদেহটা প্লাস্টিকে মুড়ে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। একজন আইন রক্ষক নিজের অপরাধ লুকাতে আরেকজন আইন রক্ষকের জীবন কেড়ে নিল। অন্যদিকে জর্জি মায়াকে নিয়ে পৌঁছে যায় তাদের আন্ডারগ্রাউন্ড ঘাঁটিতে। সেখানে মায়াকে একটি চেয়ারে বেঁধে ফেলা হয়। এরপর জর্জি তার শরীরে সেই পরিচিত স্মাইলি ফেস ট্যাটু এঁকে দেয়। শুধু এটাই নয়, মায়ার মুখে পরিয়ে দেয় পিন আপ গার্লের মুখোশ। অর্থাৎ সেলির জায়গায় এবার মায়াকেই বসাতে চায় তারা। জর্জির কাছে মানুষ নয়, মুখোশটাই আসল পরিচয়। যে মুখোশ পরে সেই হয়ে যায় পরবর্তী স্ট্রেঞ্জার। এরপর জর্জি মায়াকে জোর করে কাছে টানতে শুরু করে, কিন্তু মায়ার সুযোগ বুঝে তাকে জোরে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। জর্জি রেগে গেলেও সে মায়াকে মেরে ফেলে না, বরং নতুন পিন আপ গার্ল সাজিয়ে তাকে ট্রাকে তুলে আবার বেরিয়ে পড়ে। এরপর গল্প আমাদের নিয়ে যায় 12 বছর আগের এক ফ্ল্যাশব্যাকে। সেই সময় জর্জি আর সেলি কিশোর কিশোরী, তখন তারা মুখোশ ব্যবহার করা শুরুও করেনি। শেরিফ তাদের শহরের বাইরের মানুষদের শিকার করার অনুমতি দিয়েছিল, তাই তারা নিয়ম মতো শহরের বাইরের একটি মোটেলে যেত। সেখানে রাতে থাকা ভ্রমণকারীদের মধ্য থেকেই তারা নতুন শিকার বেছে নিত। এক রাতে তারা লক্ষ্য করে একটা ছেলে এসে সেলির সঙ্গে ফ্লার্ট করছে। কিছুক্ষণ পর ছেলেটির প্রেমিকা সেখানে এসে পড়ে। তার নাম ছিল জ্যাসমিন। সে ভীষণ রেগে যায়, কারণ তার প্রেমিক আগেও বহুবার এমন প্রতারণা করেছে। এবারও একই ঘটনা ঘটতে দেখে জ্যাসমিন প্রচণ্ড অপমানিত হয়। ঝগড়া করতে করতেই দুজন নিজেদের রুমে ফিরে যায়। জর্জি আর সেলি ঠিক করে আজকের রাতের শিকার হবে ওরাই। রাত গভীর হলো। তারা রুমের দরজায় গিয়ে আগের মতোই নক করে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। তাই তারা দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। আর ভেতরে ঢুকেই তারা যা দেখে তা দেখে তারাও অবাক হয়ে যায়। জ্যাসমিন ইতিমধ্যেই নিজের প্রেমিককে হত্যা করেছে, অর্থাৎ সেও তাদেরই মতোই মানসিকভাবে বিকৃত। সেই মুহূর্তে জর্জি আর সেলি বুঝে যায় এই মেয়েটি তাদেরই একজন। এরপর থেকেই জ্যাসমিন তাদের দলে যোগ দেয়, আর সেখান থেকেই জন্ম হয় তৃতীয় স্ট্রেঞ্জার ডলফেসের। এবার সব রহস্যের জট খুলে যায়। স্ক্রেক্রো আসলে জর্জি, পিন আপ গার্ল ছিল সেলি, আর ডলফেস হলো জ্যাসমিন। এখন 3 মুখোশধারী খুনের আসল পরিচয় আমাদের সামনে পরিষ্কার। আর এটাও বোঝা যায় পুরো ভিনসটাউন এই অন্ধকার সত্য জানলেও ভয় আর শেরিফের প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় না। এদিকে শেরিফ রোটার বুঝে গিয়েছিল ড্যাবি এখনও তার পিছু ছাড়েনি,
তাই সে সঙ্গে সঙ্গে জর্জিকে ফোন করে জানায়, মায়ার বোন আমার পিছু নিয়েছে, ওদের সমিলের দিকে নিয়ে আসছি। তারপর শেরিফ নিচে অন্ধকারে লুকিয়ে পড়ে আর জর্জি মায়াকে নিয়ে সোজা সেখানে পৌঁছে যায়। কাছেই একটি ট্রেলারে লুকিয়েছিল ড্যাবি আর তার স্বামী হাওয়ার্ড। অন্যদিকে মার্কাস একের সমিলের ভিতরে ঢুকে পরিস্থিতি যাচাই করতে যায়, কিন্তু সে বুঝতেই পারেনি শেরিফ আগেই তার জন্য ওত পেতে বসে আছে। সুযোগ পেতেই শেরিফ মার্কাসকে নির্মমভাবে হত্যা করে। এদিকে জর্জি মায়াকে ট্রেলারের সামনে নিয়ে আসে। সে ইচ্ছে করেই দরজার নক করতে থাকে। ভেতরে থাকা হাওয়ার্ড ভয়ে একের পর এক গুলি চালাতে শুরু করে। জর্জির পরিকল্পনাটাই ছিল সেটি। সে চাইছিল হাওয়ার্ডের সব গুলি শেষ হয়ে যাক, আর ঠিক তাই হলো। সব গুলি ফুরিয়ে যাওয়ার পর জর্জি ট্রাক দিয়ে সজোরে ট্রেলারটিকে ধাক্কা মারে। ট্রেলারটি উল্টে যায়। এরপর সে হাওয়ার্ডকে টেনে বের করে নিজের কুঠার দিয়ে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর সে ডেবিকেও টেনে বের করে আনে আর মায়া চোখের সামনেই তার নিজের বোনকে হত্যা করে। মায়া কিছুই করতে পারে না। তার চোখ দিয়ে শুধু একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে, কারণ এত মৃত্যু আর এত যন্ত্রণা সহ্য করতে করতে সে যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছিল। জর্জি এবার মায়ের হাতের বাঁধন খুলে দেয়। একটি ছুরিও তার পাশে রেখে দেয়, যাতে সে নিজের পায়ের দড়িও খুলে ফেলতে পারে। এরপর সে ট্রাকটাও মায়ের জন্য রেখে চলে যায়। এবার সত্যিই সে মায়াকে শহর ছেড়ে পালানোর সুযোগ দেয়। মায়া ডেবির মৃতদেহ ট্রাকে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার মনে একটা নতুন চিন্তা আসে। এখন শুধু শেরিফ আর জর্জি বেঁচে আছে। আজ যদি এদের শেষ না করি, তাহলে আরও কত নির্দোষ মানুষ এদের হাতে মারা পড়বে। এই ভাবনাই তার ভেতরের প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। সে আবার ট্রাক ঘুরিয়ে সোজা ফিরে যায় সেই আন্ডারগ্রাউন্ড আস্তানায়। ট্রাকের ভেতরে সে একটি শটগান খুঁজে পায়, আর এটা সেই বন্দুক যেটা আগে রায়ানের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। বন্দুক হাতে নিয়ে মায়া নিচে নেমে আসে। সেখানে শেরিফকে সে একা বসে ধর্মীয় উপদেশ শুনতে দেখে। কোনো সতর্কতা নয়, কোনো কথা নয়, মায়া সরাসরি শেরিফের উপর গুলি চালায়। এই গুলিতেই শেষ হয়ে যায় এই রক্তাক্ত খেলার মূল রক্ষক। এরপর মায়া পৌঁছে যায় জর্জির ঘরে। ঘর জুড়ে সেলির স্মৃতিচিহ্ন ভরা। ঠিক তখনই জর্জি সেখানে উপস্থিত হয়। সে শান্ত গলায় বলে, আমি তো তোমাকে মুক্ত করে দিয়েছিলাম, আবার ফিরে এলে কেন? মায়া উত্তর দেয়, তোমার মুখোশটা খুলে ফেলো, শেষবারের মতন তোমার আসল মুখটা দেখতে চাই। জর্জি ধীরে ধীরে মুখোশটা খুলে ফেলে। এবার দুজনেই একে অপরের সামনে নিজেদের আসল পরিচয়ে দাঁড়ায়। মায়া বলে, তুমি আমার জীবনের সব প্রিয় মানুষকে কেড়ে নিয়েছো, এবার শুধু তুমি বাকি। জর্জি ভাবে, হয়তো মায়াও তার মতো অন্ধকারের পথে হাঁটতে শুরু করেছে। তার মনে হয় এবার তারা দুজনেই একই রকম মানুষ। এই ভেবে সে মায়ার কাছে এগিয়ে আসে। মায়াও ধীরে ধীরে তার কাছে যায়। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। দেখে মনে হয় হয়তো সত্যি মায়া তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু এটাই ছিল জর্জের জীবনের সবচেয়ে বড় ভুল। ঠিক সেই মুহূর্তেই মায়া লুকিয়ে রাখা ছুরিটা বের করে জর্জের শরীরে গভীরভাবে বসিয়ে দেয়। আসলে পুরো ব্যাপারটাই ছিল একটা অভিনয়। মায়া জানতো সামনে থেকে লড়াই করে জর্জিকে হারানো প্রায় অসম্ভব, তাই বিশ্বাসের অভিনয় করে তাকে অসাবধান বানিয়েছিল। মৃত্যুর আগে জর্জি শুধু একটাই কথা বলে, এখন তুমিও আমার মতো হয়ে গেছো। কারণ মায়াও কুঠার তুলে তার ওপর আঘাত করতে শুরু করে। যে নৃশংসতা এতদিন জর্জি অন্যদের উপর চালিয়েছিল, শেষ পর্যন্ত সেই একই পরিণতি তার নিজেরও কপালে জোটে। জর্জির মৃত্যু দিয়ে অবশেষে শেষ হয় বছরের পর বছর ধরে চলতে থাকা এই রক্তাক্তর খেলা। তো বন্ধুরা, স্ট্রেঞ্জার চ্যাপ্টার 3 গল্প এখানেই শেষ পর্যন্ত মায়া প্রতিশোধ নিতে সফল হলেও সে হারিয়েছে তার প্রেমিক, নিজের বোন আর জীবনের প্রায় সব প্রিয় মানুষকে। অর্থাৎ এই গল্পে কেউই প্রকৃত অর্থে জয়ী হয়নি। আপনাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের এই এক্সপ্লেনটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর এমন আরও নতুন নতুন হরর মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখতে আমাদের সঙ্গেই থাকবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।